আমি ডন বলেই সম্বোধন করি, ডন ভাই। কিন্তু পুরো নামটা কি, এটা কি মানুষ জানে, সাধারণ মানুষ? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল হক ডন। আশরাফুল হক ডন, কিন্তু সবাই আপনাকে চেনে ডন হিসেবে? হ্যাঁ, ডন হিসেবে চিনি। আর এলাকায় কি কোনো ডাকনাম আছে বা পরিবারের আমার ভাই বোন ডন নাম। বাড়িতেও কি সবাই ডন নামেই করে ডাকে? বাড়িতেও ডন নামে ডাকে? স্কুল সব এভরিওয়্যার। আচ্ছা, তো এটা কি সিনেমা থেকে আসলো নাকি আগে থেকে ছিল? এটা আগে থেকেই ছিল। কোনো ঘটনা আছে এই ডন নামের পেছনে? আসলে ডন মানে হচ্ছে যে আর্লি ইন দ্য মর্নিং, রাইট। তো আমার জন্মটাই হয়েছিল একদম অনেক ভোরবেলা, এই জন্য হয়তো বাবা নাম রেখেছিল ডন। ও আচ্ছা, ডাক নাম ছিল ডন ওইখান থেকে। কিন্তু আমরা ডন বলতে তো মাফিয়া টাফিয়া এরকম বুঝি, লুকের জায়গা থেকে হয়তো বা। সো ডন ভাই, আমরা যেটা বলেছি অনুষ্ঠান শুরুর আগে আমরা একটু ব্রিফ করছিলাম আপনাকে যে অনুষ্ঠানটা আসলে আমাদের কি। তারার রাতে আমরা একটা মানুষকে আবিষ্কার করতে চাই, যদিও তারা আমরা চাইবো যে আজকে আপনি ঘন্টাখানেক সময় আমাদেরকে দেবেন এবং সাধারণ মাটির মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করবেন, যেখানে আপনি ভুলে যাবেন যে আপনি একজন স্টার, এবং আমরাও দেখতে চাই আমাদের স্টার কতটা সাধারণ মানুষ হিসেবে। রাইট। আচ্ছা, আমার মানে আসলে বেসিক্যালি জন্ম বগুড়াতে, জি, বেড়ে ওঠাও বগুড়া, তো পড়াশোনাও বগুড়াতেই করেছি। 91-এ এসে আমি ঢাকায় এসে প্রথম হচ্ছে যে নতুন মুখের সন্ধানে একটা ছিল, একটা ইন্টারভিউ ছিল নতুন আর্টিস্ট নেওয়ার জন্য এফডিসিতে। জি, তখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আর তখন তো টপমাস্ট ইয়াং, রাইট। তো 91-এর আগ পর্যন্ত আপনি বগুড়াতে ছিলেন, রাইট। তখন আপনি কি করছেন? এসএসসি পড়ছেন নাকি এসএসসির পরে? না, আমি তো এসএসসি দিয়েছি 87-এ। হ্যাঁ, তার মানে 91-এ আপনি পড়াশোনা করছেন কোথায়? ওটা 90তেই ঢাকাতে ব্যাক করেছি। ও আচ্ছা, ঢাকায় চলে এসেছেন। এক্স্যাক্টলি, ঢাকাতে এসেই আমি ফিল্মে ঢুকে পড়েছি। তারপর মানে তার আগে থেকে কি ফিল্মের কোনো পর বগুড়াতে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর আর মানে করিনি, মানে ঢাকা তার পড়াশোনার সুযোগ হয়নি, আমরা ফিল্মে ঢুকে গেছি তখন। আচ্ছা, কেয়ামত থেকে না, কেয়ামতের ঘটনা আসার আগে আমি একটু ডনকে আবিষ্কার করতে চাই। বগুড়ার ডন। তো বগুড়ার ডন আলটিমেটলি ওরকম কি কোনো ফ্যান্টাসি ছিল ফিল্ম নিয়ে, যে ফিল্মে কাজ করব? আসলে আমি কি বলবো, মানে আমরা বগুড়াতে আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে খুব ফেমাস ছিলাম। আচ্ছা, আমি বগুড়াতে ফার্স্ট ক্রিকেট খেলতাম, আর ফুটবল খেললে গোলকিপার খেলতাম। আর আমরা তখন বগুড়াতে মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, ফাইট করতাম, বেসিক্যালি জিম টিম করতাম বগুড়াতেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখনও করি, যেটা হয়তো বা মানুষ খারাপ বলবে, যে যেটা করতে এখন আর করি না, ছেড়ে দিচ্ছি, এটা না, এখনও করি কিন্তু একটু কম করা হয়। মার্শাল আর্ট না, মার্শাল আর্ট না, এটা হচ্ছে যে আমি বগুড়াতে মসজিদে আজান দিতাম। মসজিদে আজান দিতাম, আর আমার সবচেয়ে পছন্দ ছিল হচ্ছে ফজরের আজানটা দেওয়া, কারণ আমাদের বাসায় সবাই হাজি, তো আমার বাবা মা ভাই বোন সব ম্যাক্সিমাম, খালি এক ভাই আর আমি, এই দুইজনই হজ করি। কিন্তু আপনি এটাকে খারাপ কেন বলছেন? মানুষ তো এটা প্রশংসা করবে। খারাপ বলছি কারণ আগে করতাম, এখন করছি না কেন, এরকম একটা। ও আচ্ছা, একটু কম করা হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে তার মানে একটা রক্ষণশীল পরিবার ছিল আপনাদের। খুব আমার ভাই বোন, আব্বা আম্মা, ভাগনা ভাগ্নি সবাই মোটামুটি হাজি আর কি। শুধু আমি আর আমার এক বড় ভাই এখানে আছে, যারা এই দুইজনই হজ করিনি, হয়তো করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। নিশ্চয়ই আশা তো আছি, নিশ্চয়ই। তো এইরকম একটা জায়গা থেকে আপনি ছবির জগতে, মানে এবার ছবিতে আসার মানুষের, আমি যা ভাবি সেটা হচ্ছে যে আমার থিওরিতে, আমার মানে থেকে অভিজ্ঞতা থেকে আমি যেটা চিন্তা করেছি, একটা মানুষের 3টা জীবন থাকে, মানে একটা মানুষের পরিপূর্ণতা 3টা জীবন নিয়ে, 3টা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে যে জন্মের পর থেকে স্কুল লাইফ পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত, রাইট। তখন অনেকেই চিন্তা করে আমি জজ হবো, ব্যারিস্টার হবো, ডক্টর হবো, অমুক হবো, পাইলট হবো, নানান কাহিনি, তাই না? এ সবাই ছোটোবেলায় চিন্তা করে রাখে। তারপরে ম্যাট্রিকের পর থেকে রাস্তাটা একটু চেঞ্জ হতে থাকে মানুষের, চাওয়া পাওয়া কিংবা স্বপ্ন। ম্যাট্রিকের পর থেকে হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেলো, কলেজে উঠে অন্য সাবজেক্টে চলে গেলেন, তাই না? তখন কিন্তু আর ডাক্তার, জজ, ব্যারিস্টার, পাইলট হওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে না। আমি চিন্তা করছিলাম যে আমি হচ্ছে যে আর্মিতে জয়েন করবো। আমি তখন একটা পরীক্ষাও দিয়েছিলাম, 27 BMA লং কোর্স। ওকে, যাক, যে কোনো কারণে হয়তো বা পরে অ্যাটেন্ড করতে পারিনি। তো আমার প্রথম ইচ্ছাই ছিল আর্মি অফিসার হওয়া এবং ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করা, মানে অ্যাজ এ ডিটেকটিভ হিসেবে কাজ করা, কিন্তু ওইটা হয়ে ওঠেনি। সেকেন্ড চিন্তা ছিল যে আমি এমন একটা কাজ করবো, হয় স্পোর্টসম্যান হবো, নাহলে মিডিয়াতে কাজ করব, যেন কিছুদিন পর, মানে আপনি যদি একটা কোনো কাজ করে থাকেন, মানে একটা কাজে ইনভলভ হন, ইউ উইল গেট দ্য রেজাল্ট আফটার 5 years, রাইট?
5 বছর একটা কাজ করলে আপনি 5 বছর পর রেজাল্ট পাবেন, তাই না? তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আর্মিতে ঢোকা হলো না, তো ফিল্মে ট্রাই করে দেখি। আর তখন আমরা খুব দল বেঁধে নাচানাচি করতাম, আর তখন ব্রেক ড্যান্সের খুব একটা প্রচলন ছিল, গ্রুপ ব্রেক ড্যান্স, রাইট। পাঙ্ক একটা ছিল, স্টাইল ছিল, সেরা জিন্স পরতাম, কানে দুল পরতাম। তারপরে এসে মিডিয়াতে ঢুকলাম, ওইটাকেই পুঁজি করে আমি চিন্তা করলাম যে ফিল্মে কিংবা মিডিয়াতে কাজ করার জন্য মানে এই অভিজ্ঞতাগুলো যথেষ্ট, রাইট? আপনার ফাইট জানতে হবে, ডান্স জানতে হবে, নানা অভিনয়, সো ইউ নো দ্যাট, আপনি সব জানেন এগুলো। আমি নাটক করার সুযোগ হয়নি, স্টেজ নাটক, কিন্তু মানে এই নাটকের উপর কিংবা অভিনয়ের উপর অনেকগুলো বই পড়েছি, মানে প্র্যাকটিক্যালি করা হয়নি। আর প্রথমে এসেই এই 90-তে এসেই ঢুকলাম কেমন সে কেমন ছবিতে। এটার সাথে আপনার ইনভলভ হওয়াটা কিভাবে, স্টোরিটা কি ছিল? স্টোরি ছিল, আমি হচ্ছে যে বগুড়াতে একবার বিভাগীয় কারাটি প্রতিযোগিতা হলো, তখন ঢাকা বিভাগ থেকে আমার বস যে জুয়েল ভাই, উনি ওনার টিম নিয়ে গিয়েছিলেন, দারুণ এক্সপার্ট সব প্লেয়ার। তখন থেকে একটা ছিল যে ঢাকায় যদি কোনো সময় শিফট করি কিংবা কোনো সময় যদি ব্যাক মানে চলে আসি, তাহলে ওনার ক্লাবে প্র্যাকটিস করবো। যা কথা যা চিন্তা তাই। আমি ঢাকায় আসার পর জুয়েল ভাইকে খুঁজে বের করলাম, জুয়েল ক্যারেট একাডেমির। উনি এখন অনেক বড় পোস্ট আছে মার্শাল আর্টের, উনি রেফারি কোচ আর কি। যাক, উনি সংসদ ভবনের উপরে তখন প্র্যাকটিস করাতো, অনেক সকালবেলা কয়েকশো ছেলে মেয়ে সহ। যাই হোক, ওখানে আসলাম, আসার পর যেহেতু আগে থেকে এক্সপার্ট ছিলাম আমি, মানে তখন নতুন না। তারপর জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, পড়েছিলাম, জুয়েল ভাই চিনলো যে তোমাকে তো আমি বলেছিলাম, আপনি বলছিলেন ঢাকায় আসলে তুমি আমার সাথে যোগাযোগ করবো, আমার ক্লাব থেকে তুমি যে কোনো টুর্নামেন্টে অ্যাটেন্ড করবো। তো আমি মার্শাল আর্ট মানে টুর্নামেন্টের থেকে মানে প্র্যাকটিক্যালি করতে মানে ভালোবাসতাম বেশি। তো এর মধ্যেই যখন যোগাযোগ করলাম, তার 2-3 দিন পরেই সোহানুর রহমান সোহান সাহেব, উনি বিখ্যাত পরিচালক, এক্স্যাক্টলি। তো উনি হচ্ছে যে সকালবেলা মনে করতে করতে জুয়েল ভাইয়ের কাছে এসেছিল, এসে বললো যে জুয়েল, আমার একটা স্মার্ট ছেলে লাগবে, ফাইট মানে পারদর্শী, এরকম একটা ছেলে লাগবে। তো আমি চিন্তা করছি তুমি যদি করো তাহলে আমার ছবিটা ভালো হয়। ছবির নাম লাভ, এবং ওইটাতে হচ্ছে তখনকার হার্ট থ্রব এবং সুপার হিরো হিরোইন ছিল শাবনাজ নাইম। আচ্ছা, রাইট। চাঁদনির পরে আর 2-3টা পরের ছবি। তো জুয়েল ভাই বললো যে বস, আমার তো মানে টাইম করে উঠতে পারবো না, আর আমি হচ্ছে যে ভিলেন ক্যারেক্টারগুলো করবো না, আমার একটা সমস্যা আছে। তো তখন বললো যে আমার একটা স্টুডেন্ট আছে, আপনি দেখতে পারেন, এই এক্ষুনি আসবে, মানে কিছুক্ষণের মধ্যে আসবে। আপনার কথা বলছেন? আর কি কাম, আমি এসে গেছি তখন টাইম মতো। আসার পর পরিচয় করে দিল জুয়েল ভাই, যে আমি একটা ছেলেকে নিয়েছিলাম, যেটা একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট আমি কথাটা বলি, সেটা হচ্ছে যে আমার কষ্ট লেগেছিল তখন যখন 90-তে এসে হচ্ছে যে নতুন মুখী সন্ধানের পরীক্ষা দিয়েছিলাম। তখন 33,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, ওইটাতে 10 জনকে নেওয়া হবে। 10 জনকে নেওয়া হবে, মানে 10 জনকে নেওয়া হবে। এই 10 জনের মধ্যে হচ্ছে যে আমি লাস্ট পর্যন্ত ছিলাম, কিন্তু রেজাল্টের আগেই আমি আমি নাই আর কি। রেজাল্টে যে 10 জন সিলেক্টেড হয়েছিল, ওইটার মধ্যে আমার নাম ছিল, মানে 10 জনের আশেপাশে ঘোরাফেরা করেছেন, রাইট। কিন্তু ঘটনা হচ্ছে যে ঘটনার চক্র আর কি। এই জন্য আমাদের ফিল্মের কিংবা আমাদের মিডিয়াতে ডেভেলপ খুব কমই হয়, বিকজ অফ এখানে আত্মীয়তা কিংবা রিলেশনশিপটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যাই হোক, ইন্টারভিউ দিয়ে আমি সবগুলোতে ভালো করেছিলাম, রেজাল্টের সময় আমাকে পেলাম না, দুঃখ লাগলো, কিন্তু আমি ছেড়ে গেলাম না, আমার একটা জিদ জন্য আমি কাজ করব। এই সোহান ভাই তখন হচ্ছে যে আমার জুয়েল ভাইয়ের কাছে এসেছিলো, জুয়েল ভাইয়ের কাছে আসার পর জুয়েল ভাই আমাকে দিয়েছিল। তখন সোহান ভাই বললো যে এমন একটা ছিল ফাইট এক্সপার্ট, হচ্ছে আমার বলছে যে আমার হচ্ছে যে এই জুয়েল ক্যারেট একাডেমির সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে এক্সপার্ট ছেলেকে দিচ্ছি। তারপর আসলাম, আসার পর তখন বললো যে দেখো বাবা, আমি কয়েকদিন আগে একটা ছেলেকে নিয়েছিলাম, ওই 10 জনের মধ্যে সিলেক্টেড 10 জনের মধ্যে একটা ছেলেকে নিয়েছিলাম। ওই ছেলেটা 3-4 দিন শুটিং করেছে, কিন্তু ফাইটের সময় যে কিছুই পারে না, নাথিং, মানে কিচ্ছুই পারে না। আমি বাধ্য হয়ে ওই ছেলেটাকে বাদ দিয়ে এখন নতুন করে রিশুট করবো, গান ফাইট এইসবগুলো। আমি তো তখন বুঝিনি। আমি ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার চান্স যেহেতু এসছে, আমি আমার যথাসম্ভব আমার যতটুকু সম্ভব অভিজ্ঞতা দিয়ে আমি আমার এই সুযোগটাকে কাজে লাগাবো।
আমরা বললো ফাইট কিরকম পারো, তখন বললো যে জুয়েল ভাই বললো একটু দেখাই দে। আমার তখন নানচাক একটা জিনিস আছে মার্শাল আর্টের, একটা চেনের সাথে দুটো রাইট, তখন আমি খুব এক্সপার্ট, দুটো একসাথে ঘুরাতাম। তো আমি বের করে যখন দুটো একসাথে ঘুরানো আরম্ভ করলাম, শুরুতেই বললো না আর লাগবে না, আর লাগবে না, কাজে এটা 2-4 জনের সাথে ফাইট করবো এরকম একটা স্টাইলে একটু দেখাতো। আমি 2-3টা রাউন্ড কিক দেখানি, তারপর বললো আর লাগবে না। পরশু দিন সকাল থেকে শুটিং, মানে ওইখানে মোটামুটি সিলেক্টেড, ফার্স্ট সেন্সে সিলেক্টেড। তা বললো যে পরশু দিন থেকে শুটিং, নাইম আর শাবনাজ। আমি এই যে 2 দিন আর ঘুম নাই, নাইম শাবনাজ এই মানে স্ক্রিনে দেখলাম সুপারস্টার, এদের সাথে কাজ করবো। সেই সময় সুপার ডুপার স্টার। এক্স্যাক্টলি, তখন হচ্ছে কি একটা অনুভূতি কিংবা একটা আনন্দ কাজ করেছিল। এই জন্য আমার আর ঘুমই হয়নি, আগের রাতও ঘুমায়নি, পরের রাতও ঘুমায়নি, মানে টেনশন, চিন্তা, কি করব, কি ড্রেস পরবো। তখন তো মনে করেন ফার্স্ট ঢাকায়, মানে এসে শপিং করবো, কি করবো না করবো, নানান রকম চিন্তা ভাবনা করে। যাই হোক, ওই দিন আসলো যে পরশু দিনের শুটিং, গেলাম শাবনাজ নাইমের সাথে প্রয়োজন। ফার্স্টে যখন আমার জীবনের ইচ্ছা ছিল যে ফার্স্ট টেকটা এক টেকেও খাওয়া উচিত, কিংবা ফার্স্ট টেক এক টেকেই মানে কমপ্লিট ওকে করবো, হয়েছিল তাই। ওয়াও। তখনই ওই দিনই আমার সোহন ভাই বললো যে তুমি ভালো করছো, সারাদিন শুটিংয়ের পর বললো তুমি অনেক ভালো করেছো, তুমি যদি লিখে থাকো, তুমি যদি তোমার মন মাইন্ড ঠিক করে যদি কাজ করেছো, তাহলে তুমি ইউ উইল বি সাকসেস, মানে নেক্সটে তুমি প্রথম দিনে কথা তো বিশাল উৎসাহ, জায়গায় আসতে পারবা। তো তখন থেকে পথ চলা শুরু আর কি, কেমন সে কেমন থেকে মাধ্যমে। তো লাভ ছবির ফার্স্ট ছবি লাভ ছবি, কিন্তু কেন কেমন থেকে কথা আসছে, এটা হচ্ছে যে লাভ ছবিটা হচ্ছে যে প্রথমে রিলিজ পেয়েছিল, তারপর কেমন ছবি, কিন্তু ডিরেক্টর হচ্ছে সোহান ভাই। ডিরেক্টর একই, ছবি আলাদা। রাইট। তো লাভ ছবিটার প্রথম বলা যেতে পারে প্রথম সন্তান আপনার, তো ওটার ইম্প্যাক্ট কেমন ছিল? লাভ ছবি তো নাইম শাবনাজের তো মোটামুটি গিয়েছিল, কিন্তু লাভ ছবির আগে যেহেতু কেমন রিলিজ পেয়েছিল, হ্যাঁ, সেহেতু হচ্ছে যে কেমন ও তার মানে রিলিজের দিক থেকে এটা আপনার প্রথম ছবি? হ্যাঁ, প্রথম ছবি, এবং সুপার ডুপার বাম্বারের ছবি, কোনো সন্দেহ নাই। কিয়ামত থেকে কিয়ামত, তখন থেকে পথ চলা শুরু, আর পিছনে তাকানো হয়নি। ফাইন। কিয়ামত থেকে কিয়ামতের ঘটনা আমি একটু আসতে চাই বিস্তারিত, এবং সেটা হলো যে কিয়ামত থেকে কিয়ামত তো আসলে এটা একটা বলা যেতে পারে বলিউডে হয়েছিল, সেটার অনুকরণে তৈরি করা হয় বাংলাদেশে, এবং দুটাই খুব সুপার ডুপার হিট। ওখানে যেভাবে করা হয়েছিল বাংলাদেশেও ঠিক সেভাবেই, পুরো একটা নতুন গ্রুপ অফ পিপল, নতুন হিরো, নতুন আর্টিস্ট, সব কিছু নিয়ে। রাইট। তো আপনাকে যখন সিলেক্ট করা হলো, ওখানে সালমান শাহ নতুন, ওই টিমের সাথে ইনভলভ হওয়া কি মনে পড়ে যেটা শেয়ার করার মতো? না, মনে করেন যে আমি সোহান ভাইয়ের ফার্স্ট ছবি করছিলাম লাভ। ওই লাভ ছবি করার সময় যখন আলোচনা চলছিল, যখন কথাবার্তা চলছিল ছবিটা নিয়ে, ওরা তো অনেক আগে থেকে একটা প্রিপারেশন নেই, গল্প রেডি, আর্টিস্ট রেডি, সব কিছু। তখনই আমি শুনছিলাম যে একটা হিরো খুঁজতেছে সোহান ভাই, কিন্তু হিরো পাচ্ছে না মন মতো। তো ফানটা না কিসের জন্য একটা অ্যাড ছিল সালমানের, আচ্ছা, ওই অ্যাডটা দেখার পর সালমান খুব মানে সোহান ভাইয়ের খুব পছন্দ হলো। তারপরে সোহান ভাই সালমানকে মানে নিয়ে আসলো স্ক্রিনে। আসার পর প্রথম ছবিতে তো সুপারহিট দেখলেন। তো আপনার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সালমানের সাথে কাজ করতে গিয়ে? সালমানের সাথে হচ্ছে যে যেহেতু সালমানের ফার্স্ট মুভি, আমারও বলতে গেলে ফার্স্ট মুভি, মৌসুমীরও ফার্স্ট মুভি, তারপরে আরও নতুন কিছু ক্যারেক্টার ছিল, এদেরও ফার্স্ট মুভি। তো যাই হোক, সবাই নতুন, যেহেতু সবাই একসাথে একদম একই সূত্রে গাঁথা, এরকম টাইপের একটা রিলেশনশিপ হয়ে গেছিল সবার সাথে সবার, মানে ফ্রেন্ডলি রিলেশন, যারা সেম এজ। আর সালমান আমরা তো খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছিলো, আপনারা তো জানেনই। তো এখন ঘটনা হচ্ছে যে তারপর থেকে যে পথ চলা শুরু করেছে আমরা একসাথে, অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক চড়াই উতরাই, অনেক গল্প। সালমান বাংলাদেশের নক্ষত্র জগতের অন্যতম একজন নক্ষত্র ছিল, এবং হয়তো পারফর্মের জায়গাতে নাই, সেটার একটা লম্বা স্টোরি আছে, এবং সেখানে বন্ধু হিসেবে আপনারও নিশ্চয়ই স্মৃতিচারণ আছে। তো প্রথম ছবি বুঝতে পারছিলেন যে সালমানের সাথে যে ছবিটা হচ্ছে এটা এত বড় একটা হিট ছবি হতে যাচ্ছে বা হবে? না, যেহেতু এই ছবিটা আমরা হিন্দিতে দেখেছিলাম, মানে বোম্বের ছবিটা আমির খানের, তো তখন এমন কোনো ইয়াং ছেলে কিংবা ইয়াং জেনারেশন দেখেনি, খুঁজে পাওয়া মুশকিল, তাই না? সবাই দেখেছিল, আমরাও অনেকবার দেখেছি, শুধু একবার না, কয়েকশো বার দেখেছি এরকম। তারপর যখন চিন্তা করলাম এই ছবিটা করছি, আরও বেশি দেখা হয়েছে, কারণ ওইখানে তো পার্ট টু পার্ট আমার ক্যারেক্টারটা কোনটা আমি তো দেখতেই পাচ্ছি। যার জন্য ওই ছবিটার গল্প, ওই ছবিটার অভিনয়, আমরা সবাই নতুন হিসেবে, বাংলাদেশের জনগণ, বাঙালি যারা ছবি দেখে, সিনেমা প্রিয়, তারা খুব ভালোভাবে গ্রহণ করেছিল আর কি আমাদের সবার আগমনটা আর কি। রাইট।
না নিঃসন্দেহে। এমনি সালমানকে ব্যক্তি মানুষ হিসেবে আপনার যেহেতু খুব ভালো বন্ধু ছিল, ওর কি স্পেশাল গুণ যেটা আপনাকে ফার্স্ট অ্যাট্রাক্ট করলো? হি ওয়াজ ড্যাম, আমি বলি ও স্মার্টনেসের দিক থেকে খুব সুন্দর, ড্যাম স্মার্ট। তারপরে ওর অ্যাক্টিভিটিস, ওর কথাবার্তা স্টাইলিশ। তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ডনেস মেনটেন করতো, খুব একটা লেভেল মেনটেন করতো। আর হি ক্যান স্পিক ইংলিশ গুড, খুবই ভালো ইংলিশ বলতো। ওর হ্যান্ড রাইটিং আরও সুন্দর। আর এভরিথিং অলরাইট, মানে অলরাউন্ডার সালমান। কিন্তু আপনাকে আপনার কোনো স্টোরি কি আছে? অভিনয় করতে খুব ভালো, সেটা তো আমরা দেখেছি, কিন্তু আপনি বন্ধু মানুষ হিসেবে কি দেখেছেন? থাকে না ব্যক্তি পর্যায়ে অসাধারণ একটা মানুষ, দুই একটা স্টোরি যেটা আপনার 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 মনে এখনো মনে পড়ে, দাগ কেটে আছে? হ্যাঁ, সালমান আমার মনে হয় ফিল্মে না এসে তখন যদি ক্রিকেট খেলতো অনেক বড় ক্রিকেট প্লেয়ার হতে পারতো, কারণ খুব ভালো ক্রিকেট খেলতো সালমান। আমাদের একটা টুর্নামেন্টে খেলেছিল সালমান, মানে ফান্ড কালেকশনের একটা টুর্নামেন্ট করেছিলাম আমরা স্টেডিয়ামে অনেক আগে। তখন দেখলাম মানে ক্রিকেটের প্রতি খুব উইক এবং খুবই ভালো খেলে। আর সালমান হচ্ছে যে ফ্যাশনের দিক থেকে একদম টপমোস্ট। আপনারাও দেখেছেন, আমরা তো দেখছি। আর আমি হচ্ছে যে ভাবি হয়তো বা করতো, ড্রেস ডিজাইন করতো, আর আমি ম্যাক্সিমাম ভাবি মানে সামিরা ভাবি, এক্স্যাক্টলি। আর আমি হচ্ছে সালমানের ড্রেসগুলো কালেকশন করতাম খালি, মানে কম্বিনেশন করে দিতাম, কালেকশন করতাম। আমার সালমান বলতো যে কালকে শুটিংয়ে কোনটার সাথে কোনটা পড়বো, কোনটা, আমি একবার সেট করে দিতাম সব কিছু। ওর আমার প্রতি একটা কনফিডেন্স ছিল যে লেটেস্ট কিংবা লেটেস্ট ডিজাইনের ড্রেস আপ, যে বিকজ আমি ঘুরতাম বেশি মার্কেটে। মাথায় যে ব্যান্ডানা পরা শুরু করলো, এটা কি চুল কমে যাওয়ার কারণে? ওই ব্যান্ডানা এখন বাঙালি জাতি, বাংলাদেশি যারা ভিউয়ার্স আছে তারা বিশ্বাস করুক আর না করুক, ওইটা হচ্ছে আমি প্রথমে বেঁধে দিয়েছিলাম, কারণ ওইটা ছিল একটা বালিশের কাভার। মানে আমরা যে বালিশে ঘুমাই, এটার ঘটনাটা বলছে আর কি। খুব ফেমাস হয়েছিল তখন ওই সময়। বালিশের কাভার ছিল, আমি মাথায় অনেক তেল দিয়েছিলাম, তখন আমার ঝাঁকড়া চুল ছিল অনেক বড়, খুব মাথা ব্যথা করছিল। মাথায় তেল দিতে সালমান বললো যে বালিশ নষ্ট করিস না, ঠিক আছে? আমি বললাম তাহলে পুরানা বালিশ যেটা আছে ওই বালিশটার কাভারটাই মাথার মধ্যে দিয়ে দিই। এই মাথার মধ্যে তারপর যখন বেঁধেছিলাম তখন আমার লুকসটা ওর ভালো লেগেছিল। আর এটা আমি দেখেছিলাম সঞ্জয় দত্তের একটা ছবি অনেক, তখন আমি সালমান আমরা বললো দোস্ত আমি এই গেট আপটা একটা ছবিতে পুরোটাই দেবো। আমি অবশ্যই। তারপর আমি করলাম কি, একদম কবে থেকে দিবি, মানে স্নেহ ছবির নাম স্নেহ, ডিরেক্টর হচ্ছে মরহুম শিবলি সাদিক, ই ওয়াজ ফেমাস ডিরেক্টর, খুব নাম করা ডিরেক্টর। তো ওনার ছবিতে মৌসুমি আর সালমান ছিল, ওই ছবি তো আমি ছিলাম না, কিন্তু ড্রেস ডিজাইন কিংবা কী কী ড্রেস পরে সব আমি সেট আপ করে দিয়েছিলাম। ওইটাতে ভ্যান্ডানা পড়েছিল সালমান। ওই কাপড়টা আমি পরে ড্রেস ম্যানের বললাম যে যতগুলো কালার আছে স্পটেড, গোলগুলো স্পটেড যতগুলো কালার আছে সবগুলো কালারের কাপড় কিনে আনবে একটু একটু করে ইসলামপুর, যে আমাদের তো যাওয়া সম্ভব না, ওরাই খুঁজে খুঁজে কিনে আনে ড্রেস ম্যানের। তারপরে 10-15টা আনলো নানা রকম কালারের। আমি ওই কেটে কেটে ওর মাথার ব্যান্ডটা, মানে যেটা ব্যান্ডানা বলি আমরা, ওটা বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পর তারপরে স্নো ছবি তো ইউজ করলো, ব্যাস সুপার ডুপার হিট, এবং এটা সবার স্টাইল হয়ে গেল। এক্স্যাক্টলি। তখন কনসার্ট হলে ইয়াং জেনারেশন এটা পড়তোই মাথায়, মানে পড়তো। এটাই আমাদের মধ্যে একটা ভুল পারসেপশন এটা ছিল যে ওর মাথার চুল কমে যাচ্ছিল সামনের দিক থেকে, এই কারণে ও বেঁধে রেঁধে এরকম করতো। না, চুল কমে যাচ্ছিল, যখন চুল একটু কম ছিল তখন আমি আবার আরেকটা ডিজাইন করে দিলাম। আমি বললাম দোস্ত যেহেতু সামনের চুলটা তোমার হচ্ছে যে কমে যাচ্ছে, মানে কপালটা বেরো যাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি চুলটা বড় করে তুমি ব্যাক ব্রাশ করে তুমি জুটি করতে পারো, পনিটেল। হ্যাঁ, ওই যে আমরা দেখেছি, জুটিটা করলে অনেক সুন্দর লাগবে। আমি তো দেখছি, কারণ আমরা হচ্ছে যে তখন এত ছোট ছিলাম, কিংবা একটা আগ্রহ ছিল বেশি যে কীভাবে আমাদের ছবিগুলো ডেভেলপ করা যায়, কীভাবে আমাদের স্টাইলগুলো চেঞ্জ করা যায়, কীভাবে আরও উন্নত মানের স্টাইল করা যায়। এগুলো নিয়ে অনেক চিন্তা করতাম আমরা, কীভাবে ফাইট ডেভেলপ করা যায়, কীভাবে গান নাচ এগুলো ডেভেলপ করা যায়। এগুলো আমার মনে হয় অন্যান্য আর্টিস্টের থেকে আমরা সবচেয়ে বেশি চিন্তা করতাম। আমরা দুইজনে চিন্তা করতাম, দুজনে ডিসকাস করতাম, দুইজনে দেখতাম, বিগ স্ক্রিনের ছবি দেখতাম। মনে করেন একটা হংকংয়ের ছবি দেখলাম, ওই ছবিটা হচ্ছে যে ইয়েস ম্যাডাম পার্ট 2, একটা মেয়ে হংকংয়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মার্শাল আর্টে। তোর কিছু ফাইট সালমানকে দেখালাম। সালমান দেখানোর পর সালমান বললো, বিকজ সালমান তো সুপারস্টার, সালমান তো হিরো, সালমানের কথা সবাই শুনবে। আমি তো তখন সুপারস্টার না, আমি অ্যাজ এ ভিলেন, রাইট, সাপোর্টার। তো আমার কথা তো ডিরেক্টর কিংবা প্রডিউসার শুনতে যাবে না সহজে, যদি যুক্তিসঙ্গত হয় তাহলে শুনবে।
তো আমি সালমানকে বলতাম, দোস্ত এই ফাইটের কিছু পার্ট ফাইট ডিরেক্টরকে তুই বলবি, বলে এই ফাইটের পার্টটা এই ফাইট এই ফাইটটা করা দরকার আমাদের। কিন্তু তখন আমরা দুইজনই প্র্যাকটিস করতাম। সালমানকে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করাতাম, আমি লাঠি ঘুরানো শিখাতাম, আমি শর্ট স্টিক ঘুরানো শিখাতাম। একটা স্টাইলের ব্যাপার ছিল, সালমানের ফাইটের দাঁড়ানোর স্টাইলই ছিল আলাদা, কারণ পুরোটাই শেখানো। ম্যাক্সিমাম টাইম একসাথে থাকতাম আমরা, সকাল থেকে রাত পর্যন্ত, বোথ শিফট শুটিং থাকতো, টাইট শিডিউল। ফাইটের দিক থেকেও অনেক পারদর্শী ছিল। একটা জিনিস যেটা বুঝতে পারছি যে মানে আপনি যেহেতু বিষয়গুলো জানতেন, সুতরাং সামহাউ সালমান এই বিষয়গুলো আপনার কাছ থেকে শিখতো এবং সেই দিক থেকে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল দুজনের। শেখার তো শেষ নেই। আমরাও সালমানের কাছে পেতাম, কারণ সালমান যে অভিনয়গুলো যে এত পারফেক্টলি করতো, এটা আমরা এখনো পারি না, তাই না? এক একজনের এক একটা গুণ দিয়ে রাখে আল্লাহ পাক। নিশ্চয়ই না, নিশ্চয়ই। সালমান হয়তো বা থিয়েটার আর্টিস্ট না, অমুক আর্টিস্ট না, কিংবা অভিনয় যে প্র্যাকটিস করে এসছে তাও না, গড গিফটেড। ডেফিনেটলি। কিন্তু এত ভালো অভিনয় করেছিল, কিংবা এত ভালো অভিনয় করে সালমান, যে আসলে মনে হয় কি অনেক বছর ধরে থিয়েটার করে আসছে, এরকম একটা ব্যাপার। এটাও গড গিফটেড। আর শাবনূরের এন্ট্রিটা কি অনেক পরে হলো আপনাদের সঙ্গে এই টিমে? হ্যাঁ, তখন শাবনূরকে চিনতাম না আমরা। শাবনূর একটা ছবিতে আসছিল এহতেশামের মৌমাছি ছবি, তার আগে কি যেন একটা ছবি করেছিল না, অ্যাকচুয়ালি সাব্বির না কে যেন সামথিং কে যেন, ওই দুটো ছবি ফ্লপ ছিল। কারণ সালমানের কাছে তখন কোনো ছবি টিকতো না। সালমান শাহ মানে বামপাড়ি। তখন সাব্বির একটা ছেলে এসেছিলো নতুন, আরও 2-3 জন নতুন ছেলে আসছিলো, এরা 2-1টা ছবি করে আর খুঁজে পাওয়া যায়নি এদেরকে। ওদের মধ্যেই শাবনূর হচ্ছে একটা ছবি না 2টা ছবি হিরোইন ছিল। তো যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন দারাজ প্রেজেন্স তারার রাত। আজকে আমাদের অতিথি হচ্ছেন আশরাফুল ভাই, চিনবেন না তাকে আশরাফুল বললে, আমাদের ডন ভাই। তো ডন ভাই, আমরা যেখানটায় ছিলাম যে সালমানের সাথে যেহেতু একই সাথে মুভ করা আপনাদের সিনেমা জগতে, সুতরাং একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, নইলে তো তুই সম্পর্কে আসলে যায় না। রাইট না, আমরা প্রথম 2-3 দিন তুমি ছিলাম, তারপর সালমান এত ফ্রেন্ডলি, এত আপনভাবে নিয়েছিল আমাদের সবাইকে। তখন সালমানই বললো, কিসের তুমি আর কিসের আপনি। তো এতে কি হলো, মানে কি আউটিং হতো, খাওয়া দাওয়া একসাথে করা, ওর বাসায় যাওয়া বা ও আপনার বাসায় যাওয়া? এটা ন্যাচারালি, আপনার যদি একটা ক্লোজ বন্ধু থাকে, আপনার যে কলিগ থাকে, আপনার সাথে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানে ফিল কাজ করে, অনুভূতি কাজ করে, যদি আপনি আপনার বন্ধুকে ফিল করেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে যেতেই পারেন, তাই না? আমরা আর ওর বাসায় যাওয়া প্রায় হয়তো আমাদের তাড়াতাড়ি শুটিং শেষ হলো, আমরা ওর বাসায় গেলাম, যে আমি আর ওই ছবি দেখছি, আড্ডা মারতেছি, পরশু দিনের কি শুটিং, কালকে কি ফাইটটা, এরকম করবো, এরকম একটা। তখন ভিডিওর যুগ ছিল, আই মিন যে VCR, ঠিক আছে? হ্যাঁ, ছবি নিতাম, আমরা যা বসতাম, দেখতাম কখন সন্ধ্যা লেগেছে, কখন রাত লেগেছে, এরকম একটা ওর মাথাতেই ছিল না এরকম। আর যেহেতু আমরা টপ মাস্ট ইয়াং ছিলাম তখন, যার জন্য দেখছি এই ছবি দেখছি, ওই ছবি দেখছি, আলোচনা করছি, ড্রেস নিয়ে চিন্তা ভাবনা করছি, ফাইট নিয়ে চিন্তা ভাবনা করছি। আর আউটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে মানে হঠাৎ সালমান শুটিংয়ের পর বেরোতো গাড়ি নিয়ে, আর আমাকে পেলে আমাকে নিয়ে যেত, আর আমি ভয়ে চড়তাম না বেশি, তারপরেও ওর গাড়িতে ঘুরতাম। ভয় চড়তাম না বলতে মানে খুব স্পিডি ছিল, এমন স্পিডে গাড়ি চালাতো, আমি তো যতবার যখনই উঠতাম ওর গাড়িতে, তখনই সুরার উপরে উঠতাম, কারণ সুরার উপর কিছু প্রোটেকশনের দিক থেকে আমি অনেক সুরাটার উপর তারপর উঠতাম গাড়িতে। ওটাও এমনকি ও গান শুনতেছে কিন্তু আমি সুরা পড়তেছি ভয়ে, মানে এত স্পিডে চালায়, মানে ক্রেজি, মানে তবে খুব ভালো গাড়ি চালাতো, ড্রাইভিং করতেছিলাম। ওকে, আমরা যেটা জানি বাংলা ছবিতে ইভেন এখনও এটা হয় যে হিরো বলি বা অ্যাক্টর বলি বা অ্যাক্ট্রেস বলি, তারা তাদের ব্যক্তিগত জীবনটাকে গোপন রাখেন। যেমন আমরা যদি বলি সালমান শাহের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ছিল, কারণ উনি বিয়ে করার পরেই এন্ট্রি হয়েছে সিনেমা জগতে, যদি ভুল না করে থাকি। সে অর্থে এরকম একজন হিরোর ক্যারিয়ার তৈরি করা তো খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু সালমান শাহের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কিছু দেখলাম। তো সালমান শাহ কি করতেছিল ইনিশিয়ালি, কি সেই জিনিসটা গোপন করতেছিল সাধারণদের কাছ থেকে নাকি? সালমান আসলে কোনো কিছু গোপন করতে চায়নি কিংবা চায় না। ও এমনি ইমোশনাল একটা পাবলিক ছিল, ইমোশনাল একটা ছেলে। ওর ভিতরে সফটনেস কাজ করতো, ওর ভিতর ফ্রেন্ডলি মানে সামিরা আর সালমানের ব্যাপারটা কি ওপেন ছিল, সবাই জানতো, মানে বাংলাদেশের মানুষ জানতো? ওইটা তো কেমন ছবি শুটিং এর মধ্যে এই কাজগুলো হয়েছে, আচ্ছা, তাই না? যাই হোক, প্রথমেও গোপন করেছিল যে বিয়ে শাদীর ব্যাপারটা, পরে সব কাজ শেষ করে আসার পর জানলাম যে না ঠিক আছে,
বিয়ে শাদী করেছে। বিয়ে শাদী করেছে। আপনার সাথে পরিচয়টা কিভাবে ঘটে সামিরা? আমি তো প্রথম দিনেই ওপেনিং এর দিন কেমন সে কেমন ছবি পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ, সোহান ভাই পরিচয় করে দিল, যেহেতু আমরা একসাথে কাজ করছি। আর কেমন সে কেমন থেকে শুটিং যেদিন থেকে শুরু হলো তখন থেকে তো সব একসাথেই, সারাদিন একসাথে। তো আচ্ছা, এই আপনার থেকে তুমি থেকে 2 দিন পর সালমান বলছে কিসের তুই এই যে শুরু হলো পথ চলা বন্ধুত্ব। মানে সামিরাও কি ছিল, মানে আপনাদের টিমের মেম্বার হিসেবে অ্যাক্ট করেছে? তো বেসিক্যালি মেয়ে মানুষ, আর ভাবি তো মিডিয়ার কিছু না, রাইট রাইট। হাউস ওয়াইফ। ভাবি আসতো সময় শুটিংয়ে আসতো, শুটিং দেখতো, আর ভাবি আসলে সবাই আনন্দই করতো, কারণ সালমানও মজা পেতো। নতুন বিয়ে, স্বাভাবিক ব্যাপার, সবাই ইয়াং জেনারেশন, আর আমরা সবাই ছোট, আর ভাবিকে সবাই অনার করতো। ভাবি আবার আসলে কোনো কিছু যদি শুটিংয়ের সময় আসতো এফডিসিতে, আবার ভাবির একটা অভ্যাস ছিল অনেক কিছু খাওয়া টাওয়া নিয়ে তারপরে শুটিংয়ে আসা। আমরা শুটিং করছি, হঠাৎ ভাবি এসে হাজির, অনেক কিছু খাওয়াটা নিয়ে এসছে সালমানের জন্য, আমরা সবাই খেতাম। একটা বিষয় কি, মানে যেহেতু এতটুকু আপনার কাছ থেকে যতটুকু শুনলাম, এতটুকু আমি মানে ব্যক্তিগতভাবে স্পষ্ট, আমি এতদিন সালমান শাহ নিয়ে কি জেনেছি মিডিয়া থেকে 7-8-10 জন মানুষের মতোই সেটা জানাশোনা, কিন্তু আমার এতক্ষণের বক্তব্য শুনে, ঘটনা শুনে যেটা মনে হচ্ছে যে সালমান শাহ আপনার এমন একজন বন্ধু ছিল এই কর্মজীবনে এসে, যার সঙ্গে অনেক কিছুই আপনার শেয়ারিং ছিল। তো ওই সময়টা থেকে আপনারা বুঝতে পারছিলেন সামহাও এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে বা কিছু? আমরা সালমান আমার কেমন বন্ধু আপনাকে আসলে বলে কিংবা লিখে কিংবা মানে শেষ করতে পারবো না, এরকম একটা বন্ধু। তো আমি ছোট্ট কথায় সব জায়গাতে বলেছি যে সালমান আমার কেমন বন্ধু, যারা বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না করার কিছু নেই। ছোট্ট কথাতে বলি, সালমান আমার কেমন বন্ধু, সালমান হচ্ছে যে স্টিল নাও আজকে পর্যন্ত, মানে আপনার এখানে আসা পর্যন্ত যেই উক্তিতে আমি বিশেষ, যে কথাতে সালমানের রিলেশন উইথ মি, সেটা হচ্ছে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। বুঝতে পারছি? যাই হোক, ইমোশনাল একটা ব্যাপার কাজ করে। আর এই মানে আমি তো অনেক ভালোবাসতাম, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, রাইট? তারপরে বাঙালির জনগণ, বাংলা ভিউয়ার্স যারা হয়তো আমাকে হ্যাঁ, ওই ভুল বোঝার জায়গাটা আমি আসতে চাই, এবং কিছু মানুষ হাজার বললেও ভুল বুঝবে, সেটা নিয়ে আমাদের কোনো সে নাই। আইনও তার নিজস্ব গতিতে চলবে, সেটা নিয়েও আমাদের কোনো সে নাই। তখন তো কষ্ট লাগে যখন মানে আপনি কোনো কিছুতে ইনভলভ না, আপনার খুব প্রিয় বন্ধু হয়তো এরকম একটা অ্যাক্সিডেন্টলি কাজ করে ফেলেছে কিংবা হয়ে গেছে, এটা তো আপনি ইনভলভ হয়ে যাবেন, তখন তো ওইটা আপনারা সামিরার একটা ছবিকে দাবি করা হয়, ওইটা প্রশ্নই আসে না। ওটা হচ্ছে যে কোন এক নায়িকা ছিল ব্রিগেডের, ওটা সালমান 6 দিন করে ছবিটা উঠিয়েছিল, এটা ভাবিও অনেক ইন্টারভিউতে একই কথাই বলেছে, রাইট। কিন্তু আমরা নিজেরাই বাঙালি, তাই না? আমরাই বুঝি আমরা কতটুকু ভালো। আপনি নিজে বাঙালি, আপনি জানেন কতটুকু ভালো, তাই না? আপনি একটা সমস্যা হলে দেখবেন যে হেল্প করেছে আপনাকে আরো ডুবানোর জন্য লোকজন রেডি হয়ে থাকবে বেশি, কাজ ছাড়াই, তাই না? হ্যাঁ, তো এটা সালমানে উঠেছিল 6 দিনই করে। আর আমরা বলছি মোমেন্টটা কি মনে আছে, কি ঘটনাটা কি ছিল? ওই ছবিটা হচ্ছে আশা ভালোবাসা ছবিতে, আশা ভালোবাসা ছবি। এখানে আমি বোধহয় বলেছি আমার জীবনে হলে দেখা প্রথম ছবি, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আশা ভালোবাসা ছবি। আচ্ছা, ওই ছবিটাতে ওই বান্দরবনের ছবি শুটিং গোলাম মোস্তফা সাহেব অভিনয় করেছিলেন এখানে, রাইট। আচ্ছা, হ্যাঁ। তো ওই বান্দরবন আমরা 6 দিন শুটিং এর সময় ও সালমানের ছবিটা ওর ক্যামেরা দিয়ে, নতুন ক্যামেরা কিনেছিল একটা, ওটাতে ছবি উঠেছিল। হ্যাঁ, তো ওইটাই 6 দিনই করে রাখছে যে এটা একসময় তোর কালো হয়ে দাঁড়াবে, দেখি আসলে কালো হয়ে দাঁড়াচ্ছে। এইটা এরকম একটা জিনিস পেলো কিভাবে মানুষ, সাধারণ পাবলিকের হাতে চলে গেল কিভাবে? না, সাধারণ পাবলিকের যখন যে সিআইডি টিভি মানে ওর জিনিসপত্রগুলো বাসায় যে সব কিছু নিয়ে আসছে, তখন ক্যামেরা নিয়ে এসছে, তখন নেগেটিভের মধ্যে পেয়ে গেছে। কিন্তু আমাদের তো মানে ওইটা নিয়ে এত চিন্তা নেই, কিন্তু জনগণ এটা নিয়ে মজা করছে আর কি, যে সামিরের সঙ্গে আপনার এই ধরনের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আইসোলেট ভাবে জেনুইন একটা, মানে এরকম ভালোবাসাবাসি আমি দেখিনি কোথাও, মানে এত বেশি ভালোবাসাবাসি সালমান অ্যান্ড সামিরা, মানে আমি খুব, মানে আমার চোখে পড়েনি। তাহলে শাবনূর কিভাবে এখানে ফ্যাক্ট হলো? এখন শাবনূর, শি ওয়াজ টু ইয়াং, রাইট? এখন শাবনূর সালমান একটা জুটি, বাংলাদেশে অ্যাপ্রিসিয়েটেবল একটা জুটি, বাংলাদেশের পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছে ওদের জুটিটাকে, যেরকম রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা, আলমগীর, ববিতা, এরকম টাইপের না। কিন্তু পিবিআই তো বলে দিল যে শাবনূরের সঙ্গে সালমানের একটা ইমোশনাল সম্পর্ক ছিল বা প্রেম ভালোবাসা কিছু একটা ছিল, তো এটা তো আপনার বোঝার কথা। এইবার আসেন, যেহেতু আমরাই তো ম্যাক্সিমাম টাইম থাকতাম, তাই না? কিন্তু
মনে করেন যে শাবনূর, সালমান সব আমরা সকাল থেকে রাত 11টা পর্যন্ত প্রত্যেকটা দিনই একসাথে কাজ করছি। আর একটা হিরোর সাথে একটা হিরোইনের যদি একটু ফ্রিনেস না থাকে তাহলে একটা কেমিস্ট তৈরি হয় না, ট্রু। একটা প্রেম ভালোবাসা, একটা স্টাইল কিংবা একটা এক্সপ্রেশন আসে না স্বাভাবিকভাবে। তো সেই ক্ষেত্রেও ওদের সাথে ভালো রিলেশন সবার সাথে সবার। আর ওরা ওদের রোম্যান্সগুলো যে স্ক্রিনে দেখতেন মানে একদম রিয়েলিটি থাকতো, তাই না? সেই সূত্রে রিয়েল একটা রিলেশন থাকতেই পারে। এটা হচ্ছে যে আমাদের সামনে যেটা ছিল এটা তো আমাদের দেখা, আমাদের চোখের সামনে তো, কারণ এরা আমরা সবাই একসাথে থাকতাম, যার জন্যে সবার প্রতি সবার ফিলিংস একটু বেশি ছিল।